আমি তো শুধু এটাই চাইতাম যে কেউ আমাকে মেরে ফেলুক আর আমি ১০০ গুণ বেশি শক্তিশালী হয়ে যাই। কিন্তু আমার ভাগ্য তো দেখো, আমি সবচেয়ে স্ট্রং সেক্টের অ্যানসেস্টর হয়ে জন্ম নিলাম। আমার নিজের কাছে একটুও কাল্টিভেশন ছিল না। কিন্তু যেমনই আমি আমার নাম বলতাম, শত্রুরা ভয়ে পালিয়ে যেত। কিন্তু আমি জানতাম যে এই মিথ্যে শক্তি বেশি দিন ভরসা করার মতো নয়। তাই নিজের এবিলিটি তাড়াতাড়ি অ্যাক্টিভেট করতে এবং আরও বেশি স্ট্রং হওয়ার জন্য আমি নিজেকে ৩,০০০ বছরের জন্য ফরবিডেন ল্যান্ডে সিল করে নিই। যখন জুনিয়রদের ডাক শুনলাম, তখন আমি শান্তিতে ফরবিডেন ল্যান্ড থেকে বাইরে এলাম। আমার শরীর থেকে একটুও কাল্টিভেশন ফিল হচ্ছিল না, কিন্তু লি জিয়ান জুর মনে হলো যে আমি সেক্লুডেড কাল্টিভেশনে ব্রেক থ্রু করে ফেলেছি, আর এখন আমি রিটার্ন টু সিম্পলিসিটির রেলমে পৌঁছে গেছি। এবার ব্লাড রিভার সোর্ড সেক্টর লোকেরা তো নিশ্চিতভাবে মরতে বসেছিল। অন্যদিকে ঝগড়া করতে আসা ব্লাড রিভার সোর্ড সেক্টর ফার্স্ট সিট লেং মিং ওয়ানের বুকও কেঁপে উঠল। ব্লাড রিভার সোর্ড সেক্টর লেং মিং ওয়ান সিনিয়রের নাম জানার সাহস করে? আমি শান্ত গলায় বললাম, আমি জুতিয়ান জেরেন। এই নাম শুনতেই লেং মিং ওয়ানের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সে আগে সেক্টর এল্ডারদের কাছে শুনেছিল যে ৩,০০০ বছর আগে একজন জুতিয়ান জেরেন ছিল, যে একাই একটা তলোয়ার দিয়ে পুরো তাইওয়ানকে দাবিয়ে দিয়েছিল। যদিও আমার শরীরের সব জায়গায় দুর্বলতা দেখা যাচ্ছিল, তবুও তার মনে গভীর ভয় ঢুকে গেল, আর তার কপারে ঠান্ডা ঘাম দেখা দিল। সিনিয়র, আজ যা হয়েছে সব ভুল বোঝাবুঝি ছিল। আমাদের ব্লাড রিভার সোর্ড সেক্ট পুরো কম্পেনসেশন দিতে প্রস্তুত। আমি ঠান্ডা দৃষ্টিতে বললাম, এমনটা বলো না যে আমি জুনিয়রদের সুযোগ দিই না। এখনই তুমি এদের সবার একটা করে হাত কেটে দাও আর নিজের অর্ধেক কাল্টিভেশন শেষ করে ফেলো। এটা শুনে লেং মিংওয়ান কোনো দ্বিধা ছাড়াই সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়। একটা তলোয়ারের ঝলকের সাথে সে তার সব লোকেদের হাত কেটে তাদের মারাত্মকভাবে আহত করে দেয়। সিনিয়র, এখন কি আমরা যেতে পারি? আমি হাসলাম। তুমি আমার ফার্স্ট মাউন্টেন সেক্টর এত ডিসাইপলদের মেরেছ, আর এখন বেঁচে ফিরতে চাও? আমি তোমার দ্বারা ওদের হাত এই জন্যই কাটিয়েছিলাম যাতে ওদের মৃত্যু এত সহজ না হয়। এবার সবাইকে মেরে ফেলো। এটা শুনে লেং মিংওয়ানের মুখ শক্ত হয়ে গেল। সে কিছু বলতে চেয়েছিল, কিন্তু সাহস হল না। শেষমেশ বাধ্য হয়ে সে তার সব লোককে শেষ করে দিল। সবাইকে মারার পর তার মনে আরও ভয় ঢুকে গেল। এই জুতিয়ান জেরেন একেবারে সীমার চেয়েও বেশি নির্দয়। কে জানে এখন আমাকেই না আত্মহত্যা করতে বলে দেয়। আমার মেয়ে তো সদ্য জন্মেছে। আমি যদি এখানেই মরে যাই, তবে আমার পুরো ব্লাড রিভার সোর্ড সেক্ট বরবাদ হয়ে যাবে। সে হাঁটু গেড়ে বসে পড়ল। জুনিয়র জানে যে সে ভয়ানক পাপ করেছে। আমি এখানেই নিজের প্রাণ দিয়ে দেব। শুধু সিনিয়র আমার ব্লাড রিভার সোর্ড সেক্টকে রেহাই দিন। আমি ঠান্ডা গলায় বললাম, আমি শুধু তোমাকে মারব না, আমি তোমার সেক্টের প্রত্যেকটা মানুষকে শিকড় থেকে মিটিয়ে দেব। লেং মিংওয়ানের ধৈর্য ভেঙে গেল। বুড়ো কুকুর, তুমি সীমা পার করছ। সে বিদ্যুতের মতো আমার সামনে এলো আর এক কোপেই তলোয়ার দিয়ে আমার বুক ফুঁড়ে দিল। যেমনই আমি নিজের লাইফ ফোর্স শেষ হতে অনুভব করলাম, আমার মনে খুশির ঢেউ বয়ে গেল। ৩,০০০ বছর হয়ে গেছে, অবশেষে এই অভিশপ্ত বটলনেক ভাঙতে চলেছে। লেং মিংওয়ান তার তলোয়ারের দিকে তাকালো, আর তার চোখ ছানা বড়া হয়ে গেল। সে সত্যি লেজেন্ডারি জুতিয়ান জেরেনকে মেরে ফেলেছিল, কিন্তু মরার সময়ও আমি জোরে জোরে হাসছিলাম, যে কারণে সে পুরোপুরি কনফিউজড হয়ে গেল। অন্যদিকে ফার্স্ট মাউন্টেন সেক্টের বর্তমান সেক্ট মাস্টার লি জিয়ানজুর মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল। লেং মিংওয়ান হেসে বলল, লি জিয়ানজু, তোমরা বেশ ইন্টারেস্টিং। চলো ওই ব্রোকেন ফরবিডেন ল্যান্ডের সামনে গিয়ে মাথা নোয়াও, দেখি আর কত অ্যানসেস্টার বাইরে আসে। যেইমাত্র সে এই কথা বলল, আমি একদম ঠিকঠাকভাবে আবার ফরবিডেন ল্যান্ড থেকে বেরিয়ে এলাম। আমাকে দ্বিতীয়বার দেখেই লেং মিংওয়ানের হাসি জমে গেল। এটা কি হচ্ছে? আমি কারোর দিকে পাত্তা দিলাম না, আর শুধু আমার নতুন শরীরের কন্ডিশন অনুভব করলাম। এখন আমার কাল্টিভেশন লাইফ হ্যাঙ্গিং রেলম পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আগের চেয়ে ১০০ গুণ বেশি স্ট্রং ছিলাম, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা লেভেল ৪ রেলমের লেং মিংওয়ানের সামনে এখনও পিঁপড়ের মতোই ছিলাম। মনে হচ্ছে আমাকে ওকে আরও প্রভোগ করতে হবে। আমি রেগে বললাম, আমি জু ফ্যাং জেরেন। ভাবতেও পারিনি যে আমার সিনিয়র ব্রাদার তোমার মতো অপদার্থের হাতে মারা যাবে। তুমি সত্যিই মরার যোগ্য। লেং মিংওয়ান আমার নতুন রূপ দেখল, আর তার মন কেঁপে উঠল। আগের জুতিয়ান জেরেনকে একদম কাল্টিভেশন লেস লাগছিল, আর এখন এই নতুন লোকটা লাইফ হ্যাঙ্গিং রেলমে ছিল। সে বুঝতেই পারছিল না যে কি হচ্ছে। লি জিয়ানজু, তোমার অ্যানসেস্টাররা কোন মাটির তৈরি? এত সহজে বরে যায়। মনে হচ্ছে ফার্স্ট মাউন্টেন সেক্ট সত্যিই পতন হয়ে গেছে। যেসব অ্যানসেস্টারদের ডাকছ, সবাই বেকার বের হল। যখন লেং মিংওয়ান আমাকে আবার মারতে যাচ্ছিল, তখন আমার আরেকটা শরীর সামনে চলে এলো। এবার আমার কাল্টিভেশন দাও প্যালেস রেলম পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আমি গর্জে উঠলাম, আমি দাও জুয়ে জেরেন।
তুমি আমার 2 জুনিয়র ব্রাদারকে মেরেছ। তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে। গ্রেট ওয়াইল্ডারনেস হ্যাভেন ইমপ্রিজনিং ফিঙ্গার। এটা শুনে লেং মিংওয়ান সঙ্গে সঙ্গে সেক্টের সিক্রেট ট্রেজার বের করে ডিফেন্স অ্যাক্টিভেট করে দিল। কিন্তু কয়েক সেকেন্ড পরও কোনো অ্যাটাক এলো না। সে ভাবল আবার একটা ফেক অ্যানসেস্টার ব্লাফ করছে। আমি ঠান্ডা হাসির সাথে বললাম, আমার গ্রেট ওয়াইল্ডারনেস হ্যাভেন ইমপ্রিজনিং ফিঙ্গার হল একটা স্পিরিচুয়াল অ্যাট্যাক। তুমি অলরেডি হিট হয়ে গেছ, শুধু তুমি তা জানো না। এটা শুনতেই লেং মিংওয়ান ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে নিজের স্পিরিচুয়াল সি চেক করতে লাগল। সেই মুহূর্তেই আমি সমস্ত স্পিরিচুয়াল পাওয়ার এক আঙ্গুলে জমা করে সামনের দিকে পয়েন্ট করে সোজা তার কাঁধ ভুনে দিলাম। আহত লেং মিংওয়ান রাগে পাগল হয়ে গেল। সে পরপর অনেকগুলো অ্যারো চালিয়ে দিল আর সোজা আমাকে মেরে ফেলল। তারপর তাড়াতাড়ি নিজের ক্ষত হিল করতে লাগল। সাথে সে ট্রান্সমিশন জ্যাড অ্যাক্টিভেট করে ব্লাড রিভার সোর্ড মাস্টারকে মেসেজ পাঠাল। ফার্স্ট মাউন্টেন সেক্টের ভেতরে একটা মিস্টিরিয়াস ফরবিডেন ল্যান্ড আছে। এই ফরবিডেন ল্যান্ড থেকে আরও বেশি পাওয়ারফুল অ্যানসেস্টার না চলে আসে। তাই তোমার সাবঅর্ডিনেট সাজেস্ট করছে যে সেক্ট আরও এক্সপার্ট পাঠাক। মেসেজ পাঠানোর পর লেং মিংওয়ান সোজা লি জিয়ানজুকে মারার জন্য এগোল। এত ঝামেলাপূর্ণ মিশন তার ধৈর্য শেষ করে দিয়েছিল। তার মাথায় একটা কথাই চলছিল, তাড়াতাড়ি মিশন শেষ করো আর বাড়ি ফিরে যাও। কিন্তু সে রিল্যাক্সড হওয়ার আগেই আমার ছায়া আবার তার পেছনে ভেসে উঠল। আমি জু জুয়ে জেরেন। আমি কথা শেষও করিনি যে একটা জোরদার পাম স্ট্রাইক সোজা লেং মিংওয়ানের শরীরে মেরে তাকে 10 মিটার দূরে উড়িয়ে দিলাম। বুড়ো কুকুর, তুমি একদমই মার্শাল এথিক্স মানো না, লুকিয়ে অ্যাট্যাক করো। এবার আমার কাল্টিভেশন অলরেডি 4th লেভেল রেলম পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আমার আর বকবক করার ইচ্ছা হচ্ছিল না। আমি আমার সমস্ত ডিফেন্স ছেড়ে দিলাম আর লেং মিংওয়ানের সাথে পুরো শক্তি দিয়ে প্রাণঘাতী ব্যাটেল শুরু করে দিলাম। 3 মিনিট ধরে ভয়ানক ফাইট চলতে থাকল। শেষে আমি পাগলের মতো হাসতে হাসতে মরে গেলাম। গুরুতরভাবে আহত লেং মিংওয়ান সেই হাসি শুনে ভেতর পর্যন্ত কেঁপে উঠল। কিছু তো ভুল হচ্ছে। প্রতিবার একজনকে মারলে তার চেয়েও বেশি স্ট্রং অ্যানসেস্টার চলে আসে। পরের বার কোন রেলম নিয়ে আসবে? সে নিজের ক্ষতের পরোয়া না করে সঙ্গে সঙ্গে এখান থেকে পালাতে চাইছিল। কিন্তু যেমনই সে নড়তে শুরু করল, আমার ছায়া আবার সামনে চলে এলো। আমার ফার্স্ট মাউন্টেন সেক্টর লোকেদের মেরে পালাতে চাও? তুমি তুমি কাছে এসো না। আমি শুধু হাত উঠিয়ে নিচে চাপ দিলাম। স্পিরিচুয়াল এনার্জি দিয়ে তৈরি একটা বিশাল হাত আকাশ থেকে নিচে পড়ল। একটা জোরদার বিস্ফোরণ হল আর লেং মিংওয়ান সোজা রক্ত আর আগুনে পরিণত হল। বাইরের শত্রুকে খতম করার পর আমি আমার স্ট্রেংথ দ্বিতীয়বার ইভ্যালুয়েট করলাম। এখন আমার বডি ড্র্যাগন পেইন্টিং রেলমের স্ট্রেংথ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু এটাও শুধু একটা সামান্য পাওয়ারফুল পিঁপড়ের মতোই ছিল। কারণ ড্র্যাগন পেইন্টিংয়ের পরও ইমমর্টাল প্ল্যাটফর্ম, কোয়াসি এম্পেরার, গ্রেট এম্পেরার, রেড ডাস্ট ইমমর্টালের মতো অনেকগুলো রেলম ছিল। আমাকে আরও স্ট্রং হতে হবে। আমি আমার প্রথম মৃত্যুর সিনগুলো মনে করলাম। সিস্টেমের রেটিংস প্রতিবার কম হয়ে যাচ্ছিল। মনে হচ্ছে আমাকে আরও ক্রিয়েটিভ ওয়েতে মরতে হবে। ঠিক এই সময় লি জিয়ানজু ট্রান্স থেকে বাইরে এলো আর ফার্স্ট মাউন্টেন সেক্টের কারেন্ট সিচুয়েশন বলতে শুরু করল। এখন পুরো ফার্স্ট মাউন্টেন সেক্টে শুধু আমিই বেঁচে আছি। সেক্টের ডিভাইন ট্রেজার হাউতিয়ান মিরার বাঁচানোর জন্যই আমি ফরবিডেন ল্যান্ডের গেট পর্যন্ত সাহায্য চাইতে এসেছিলাম। ব্লাড রিভার সোর্ড সেক্টের অ্যানসেস্টার ব্লাড স্মোক মাস্টার ড্র্যাগন পেইন্টিং 3rd লেয়ারে আছে। তার মেইন গোল হাউতিয়ান মিরার পাওয়া। যতক্ষণ না সে ওটা পাচ্ছে, সে কখনো পিছবে না। আমি হাউতিয়ান মিরার নিয়ে নিজের বাহুতে রাখলাম আর ভাবতে লাগলাম যে এই সুযোগটাকে আরও বেশি ড্রামেটিক ওয়েতে মরার জন্য কিভাবে ইউজ করব। এরই মধ্যে আকাশে একটা বিশাল ফ্লাইং শিপ পুরো আকাশ ঢেকে নিল আর ফার্স্ট মাউন্টেন সেক্টের দিকে এগোতে লাগল। শিপের উপর ব্লাড রিভার সোর্ড সেক্টের অ্যানসেস্টার ব্লাড স্মোক মাস্টার দাঁড়িয়েছিল। সে লেং মিংওয়ানের মেসেজ পড়ল আর হালকা করে ভ্রু কোচকাল। ফার্স্ট মাউন্টেন সেক্টে এখনও অ্যানসেস্টাররা বেঁচে আছে, এই কথা তাকে অবাক করছিল। কিন্তু তার চেয়েও বেশি রাগ এই কথার জন্য হচ্ছিল যে লেং মিংওয়ান ওখানে মারা গেছে। সে কোনো সাধারণ ডিসাইপল ছিল না। ব্লাড স্মোক মাস্টার তাকে 100 বছর ধরে পরিশ্রমে নিজের রিপ্লেসমেন্ট বডি বানিয়েছিল। যখন তার লাইফ স্প্যান শেষ হতে চলত, তখন সেই বডিটাকে পোজেস করে নিত। কিন্তু এখন সে সোজাসুজি মরে গেছে। একথা ভেবে ব্লাড স্মোক মাস্টারের চোখ ঠান্ডা হয়ে গেল। সে পাশে দাঁড়িয়ে থাকা এল্ডারকে বলল, তোমার জুনিয়র ব্রাদারের মৃত্যু অত্যন্ত আফসোসের ব্যাপার। কিছুক্ষণ পর যখন আমি ফার্স্ট মাউন্টেন সেক্টর অ্যানসেস্টারকে মেরে ফেলব, তখন তুমি ওর সমস্ত লাইফ এসেন্স অ্যাবজর্ব করে নিও। চিন্তা করবেন না, আমাকে সামলাতে দিন, আমি প্রথমে ফ্রন্ট লাইনে যাব। কিন্তু ফ্লাইং শিপ ল্যান্ড হওয়ার আগেই একটা ছায়া কোনো শব্দ ছাড়াই শিপের ওপর চলে এসেছিল। ব্লাড রিভার সোর্ড সেক্ট আমার এত ডিসাইপলদের মেরেছে আর তারপরেও মৃত্যু খুঁজতে চলে এসেছে। আমি জয় জেনরিন, তোমরা সবাই একসাথে এসো। নিজের শত্রুকে দেখেই ইয়ান লাইনচুয়ানের রাগ ফেটে পড়ল। সে সঙ্গে সঙ্গে পুরো শক্তি দিয়ে একটা পাম স্ট্রাইক মারল।
দুটো ভয়ানক স্পিরিচুয়াল অ্যাটাক ধাক্কা খেল। আমি একটুও নড়লাম না। অন্যদিকে ইয়ান লাঞ্চওয়ান 100 পা পেছনে ছিটকে গেল। 3 মুভসের মধ্যে আমি যদি তোমাকে মারতে না পারি তবে এখানেই আত্মহত্যা করব। এটা শুনে ইয়ান লাঞ্চওয়ানের মুখ বেঁকে গেল। সে সঙ্গে সঙ্গে ব্লাড রেড সোর্ড রেনবোতে পরিণত হয়ে আমার দিকে দৌড়ে এলো। আমি একটুও সরলাম না, আর সোজা তার দিকে তলোয়ার বাড়িয়ে দিলাম। যেইমাত্র আমার তলোয়ার ওর শরীর ছুলো, ওর গায়ে গভীর হাড় দেখা তলোয়ারের ক্ষত ফেটে গেল। সে কখনো ভাবেনি যে সে সেম রেলমে থাকা সত্ত্বেও সে ইনস্ট্যান্টলি হেরে যাবে। আমাকে বাঁচান! ব্লাডস্মোক মাস্টার একটুও দেরি না করে 3টে সোল ডিভোরিং নেলস লুকিয়ে আমার দিকে ছুড়ে মারল। কিন্তু আমি সেগুলোকে একদম ইগনোর করে দিলাম। আমি একটা পিওর ভায়োলেট থান্ডার সোর্ড শ্যাডো ক্রিয়েট করলাম আর আকাশ চিরে নিচে স্ল্যাশ করলাম। এক স্ট্রাইকেই এই লাঞ্চওয়ান আর 3টে ব্লু সোল ডিভোরিং নেলস 2 টুকরো হয়ে কেটে গেল। ওই অ্যাটাকের শকওয়েভ দূরে দাঁড়িয়ে থাকা ফ্লাইং শিপকেও কাঁপিয়ে ফেলে দেওয়ার মতো অবস্থা করে দিল। শিপের ওপর সবাই তাড়াতাড়ি সোর্ড ইন্টেন্ট রিলিজ করে সেটাকে স্টেবল করল। প্রথম ফাইট হেরে যাওয়ার পরও ব্লাডস্মোক মাস্টারের মন খুশিতে ভরে গেল। তাহলে ড্র্যাগন পেইন্টিং ফার্স্ট লেয়ার শুধু ব্লাফ ছিল। আমি যদি পার্সোনালি অ্যাটাক করি তবে এর কাছে কোনো চান্স থাকবে না। আমি সোজা সেলফ ডিস্ট্রাকশন অ্যাক্টিভেট করলাম আর ওর দিকে চার্জ করে গেলাম। ব্লাডস্মোক মাস্টার সঙ্গে সঙ্গে শিপে থাকা 5 জন এল্ডার্সদের সাথে মিলে ডিফেন্স অ্যাক্টিভেট করল। বেশ কিছু ম্যাজিক্যাল ট্রেজার্স বরবাদ করার পরই ওই এক্সপ্লোশন থামানো গেল। কিন্তু ওই ব্লাস্টে 3 জন এল্ডার্স গুরুতরভাবে ইনজোর্ড হয়ে গেল আর 2 জন ওখানেই মারা গেল। এই ফার্স্ট মাউন্টেন সেক্টর সবাই কি পাগল? ভালোই হয়েছে ফাইনাল রেজাল্ট ওদের জয়ের ছিল, কিন্তু ব্লাডস্মোক মাস্টার নিজেও খুব খারাপভাবে ইনজর্ড হয়ে গিয়েছিল। সম্ভবত তাকে অন্তত 50 বছর সেক্লুডেড কাল্টিভেশনে থাকতে হবে, তবেই এই ইনজুরি রিকাভার হবে। একটু শান্ত হওয়ার পর ব্লাডস্মোক মাস্টারের ঠোঁটে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। এখন আমাকে কেউ থামাতে পারবে না। তার নজর ধীরে ধীরে লি জিয়ানজুর ওপর গিয়ে পড়ল। লি জিয়ানজু, তোমার ফার্স্ট মাউন্টেন সেক্টে কি এখনও কোনো অ্যানসেস্টার বেঁচে আছে? পাহাড়ের উপর থেকে একটা গম্ভীর আওয়াজ প্রতিধ্বনিত হল। ফার্স্ট মাউন্টেন সেক্টর লিংজুয়া ওয়াজি। পরের মুহূর্তেই চারপাশের পুরো পরিবেশ এমন একটা পেইন্টিংয়ে বদলে গেল যাতে ঠান্ডা হাওয়া আর চাঁদনির সিন তৈরি করা ছিল। শকড, ব্লাড অ্যাবিস মাস্টারের মুখ সঙ্গে সঙ্গে বদলে গেল। সে কখনো ভাবেনি যে এখানে এখনও এমন একজন এক্সপার্ট উপস্থিত থাকবে যে ন্যাচারাল ফেনোমেনন পর্যন্ত ট্রিগার করতে পারে। সে সঙ্গে সঙ্গে তার 3 জন এল্ডার্সদের আমার বিরুদ্ধে একযোগে অ্যাটাক করার হুকুম দিল। অন্যদিকে নিজের লাইফ স্প্যান পুড়িয়ে এসকেপ সিক্রেট আর্ট অ্যাক্টিভেট করে দিল। একটা সোর্ড স্পিরিটের ঝলক হল আর 3 জন এল্ডার্স এক মুহূর্তে মারা গেল। এই মুহূর্তে হাজার হাজার মাইল পালিয়ে যাওয়া ব্লাড অ্যাবিস মাস্টার এখনও ঠান্ডা ঘামে ভিজেছিল। আমি এতদূর চলে এসেছি, তবুও ওই ফেনোমেননের ভেতরে আছি। এটা তো ক্লিয়ারলি ড্র্যাগন ট্রান্সফরমেশন 5th রেলমের এক্সপার্ট। এই রাইটিয়াস সেক্টরা এত নির্লজ্জ কিভাবে হতে পারে? যদি এমন এক্সপার্ট থাকে তবে আগেই দেখিয়ে দিত। হঠাৎ তার লেং মিন ওয়ানের মেসেজের কথা মনে পড়ল। ফার্স্ট মাউন্টেন সেক্টে প্রতিবার যে অ্যানসেস্টার আসে সে আগের জনের চেয়ে বেশি স্ট্রং হয়। এটা ভাবতেই তার বুক কেঁপে উঠল। তার মানে লিংজুয়া ওয়াজির পেছনেও আরও বড় এক্সপার্টরা লুকিয়ে আছে। কথা ভেবে সে আরও কয়েক দশকের লাইফ স্প্যান পুড়িয়ে দিল আর জোরে দৌড়াতে শুরু করল। এখন শুধু নিজের মাস্টারের কাছ থেকে সাহায্য চেয়েই বাঁচতে পারি। আমি দূরে পালিয়ে যাওয়া শত্রুকে দেখলাম, কিন্তু তাড়া করলাম না, কারণ ব্লাড অ্যাবিস মাস্টারের মতো লেভেলের অপোনেন্টকে মারলে আমি কোনো বিশেষ স্কোর পাব না। এখন আমার সোজা ওদের হেডকোয়ার্টার্সে গিয়ে ওদের শিকড় থেকে মিটিয়ে দেওয়া উচিত। ফার্স্ট, আমি সেক্টের কিছু কাজ নিলাম, জিয়ানজুকে বোঝালাম আর তলোয়ারে চেপে দূরের আকাশের দিকে রওনা হলাম। কিছুক্ষণ পর আমি ব্লাড রিভার সোর্ড সেক্টর ফ্লাইং শিপ নিয়ে ওদের হেডকোয়ার্টার্সে পৌঁছে গেলাম। সবাই ভাবল ব্লাড অ্যাবিস মাস্টার জিতে ফিরে এসেছে, তাই কেউই অ্যালার্ট ছিল না। হ্যাঁ, আমি শুধু হাত নাড়লাম। আকাশ চিরে একটা বিশাল হেভেনলি সোর্ড নিচে নেমে এলো। এক স্ট্রাইকেই ব্লাড রিভার সোর্ড সেক্টর 1000 বছর পুরনো ফাউন্ডেশন ছাই হয়ে গেল। তারপর আমি থিয়ান সিটির হেভেনলি সিক্রেট টাওয়ারের ব্রাঞ্চে গেলাম আর সেখান থেকে ব্লাড অ্যাবিস মাস্টারের লোকেশন কিনে নিলাম। জানা গেল যে পালিয়ে সে তার এম্পেরার ফ্যাকশন 10,000 সি কেভসের কাছে সাহায্য চাইতে গেছে। এই 10,000 সি কেভস একটা বড় ফোর্স ছিল যারা পুরো রিজিয়নের ওপর রাজত্ব করত। তাদের সেক্ট মাস্টার শিয়ান অলরেডি ইমমর্টাল প্ল্যাটফর্ম ফার্স্ট হেভেন রেলমে ছিল। তার অধীনে শি ব্রাদার্স দুজনই ড্র্যাগন ট্রান্সফরমেশন রেলম এক্সপার্ট ছিল, আর সেক্টর হোলিসান তো আরও বেশি ডেঞ্জারাস ছিল। সে ডেথ ফরবিডেন ল্যান্ডের কোনো এক সুপ্রিম বিইংয়ের লেজিটিমেট ছেলে ছিল। এক্সাইটেড, এসব শুনে আমি এক্সাইটমেন্টে ভরে গেলাম। যদি আমি ওদের হোলিসানকে মেরে ফেলি আর ওই সুপ্রিমের রিভেঞ্জ অ্যাট্রাক্ট করে নিই, যদি আমি সুপ্রিমের হাতে মরি, তাহলে সিস্টেম রেটিং নিশ্চিতভাবে অনেক হাই পাব। এটা ভাবতেই আমি তলোয়ারে চেপে বিদ্যুতের বেগে 10,000 সি কেভসের দিকে বেরিয়ে পড়লাম। অন্যদিকে ব্লাড অ্যাবিস মাস্টার আধমরা অবস্থায় 10,000 সি কেভসে পৌঁছে গেল। ব্লাড রিভার সোর্ড সেক্ট বরবাদ হয়ে গেছে এই খবর শুনে ব্লাড অ্যাবিস মাস্টারের চোখের সামনে অন্ধকার নেমে এলো। সে প্রায় ওখানেই মরতে বসেছিল। একটু সামলে নেওয়ার পর সে শি ব্রাদার্সদের কাছে প্রতিশোধের ভিক্ষা চাইল।
কারণ হাউটিয়ান মিরার চুরি করার অর্ডারটাও 10,000 সি কেভজি দিয়েছিল। শি ব্রাদার্স তার কথা শুনল, কিন্তু তাদের মুখে কোনো ইমোশন এলো না। ফার্স্ট মাউন্টেন সেক্টর অ্যানসেস্টার ক্লিয়ারলি মরার চরম পর্যায়ে পর্যন্ত পাগল হয়ে গেছে। আমরা একজন ড্র্যাগন ট্রান্সফরমেশন ফিফথ রেলমের এক্সপার্টকে ভয় পাই না, কিন্তু 10,000 সি কেভসও চায় না যে এমন কোনো পাগল আমাদের পেছনে পড়ে যাক। এই কথা ভেবে শি ব্রাদার্স ব্লাড অ্যাবিস মাস্টারকে ওখান থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু ঠিক সেই সময়ই প্রাসাদের বাইরের আকাশে পাইন উইন্ড আর কোল্ড মুনের ফেনোমেনন আবার ভেসে উঠল। লিংজওয়া ওয়াজি এসে গিয়েছিল। ভয়ে ভেঙে পড়া ব্লাড অ্যাবিস মাস্টার হাত পায়ে ভর দিয়ে হামাগুড়ি দিয়ে কোনায় লুকিয়ে পড়ল। এটা দেখে শি ব্রাদার্সদের বাধ্য হয়ে বাইরে লড়াই করতে বেরোতে হল। বাইরের পুরো ব্যাটলফিল্ড বরবাদ হয়ে গিয়েছিল। সাদা রেইনবো চারিদিকে ছড়িয়েছিল। এটা দেখেই শি ব্রাদার্সদের রাগ ফেটে গেল। দুজন একসাথে 10,000 সোলস ব্যানার অ্যাক্টিভেট করল। দুজন ড্র্যাগন ট্রান্সফরমেশন ফোর্থ রেলম এক্সপার্ট মিলে টেরিফাইং ফেনোমেনন ক্রিয়েট করে দিল। একদিকে ছিল পাইন উইন্ড আর কোল্ড মুন, অন্যদিকে এন্ডলেস ব্ল্যাক স্মোক। দুটো ফোর্স ধাক্কা খেল আর পুরো মাটি কেঁপে উঠল। কিন্তু শকিংলি আমি পিছিয়ে গেলাম না, উল্টে হালকা একটু আপার হ্যান্ড নিয়ে নিলাম। ঠিক এই সময় ব্যাটলফিল্ডের নিচে 10,000 সি কেভসের হোলি সান ইয়ানজু বাঁকা হাসি নিয়ে সবকিছু দেখছিল। তার সুপ্রিম ফাদার তাকে একটা সিক্রেট আর্ট দিয়েছিল যা অন্যের ফেনোমেনন চুরি করে নিজের করে নিতে পারত। সে অলরেডি ফোর্থ রেলমে পিক রেলমে আটকে ছিল, আর শুধু একটা পারফেক্ট সুযোগের অপেক্ষায় ছিল। আর আমি নিজেই ওদের দরজায় আসা তার জন্য টেইলার মেড অপরচুনিটি হয়ে গেল। ওই সময় আমিও আমার লিমিটে পৌঁছে গিয়েছিলাম। আমি কোনো দ্বিধা না করে সেলফ ডিস্ট্রাকশন অ্যাক্টিভেট করে দিলাম। পুরো ফেনোমেনন সঙ্গে সঙ্গে এন্ডলেস ফ্লেমসে পরিণত হল। এটা দেখে শি ব্রাদার্স প্রাণ বাঁচানোর সমস্ত মেথডস অ্যাক্টিভেট করল। কিন্তু শুধুমাত্র ফোর্থ রেলমের ইয়ানজু ওই ব্লাস্ট সামলাতে পারল না। তার শরীর সোজা টুকরো টুকরো হয়ে উড়ে গেল। যখন মাশরুম ক্লাউড ধীরে ধীরে শেষ হল, তখন ক্লোজ কাল্টিভেশনে বসে থাকা সেক্ট মাস্টার শিয়ানো জেগে উঠল। যখন সে দেখল যে তার কেয়ারফুলি বিল্ড 10,000 সি কেভস পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তখন তার বুক ভেঙে গেল। সুপ্রিম বিইংয়ের লেজিটিমেট ছেলেও মারা গেছে। আমি এই কথার জবাব কিভাবে দেব? সবচেয়ে খারাপ ব্যাপার হলো যে এত বড় ডিজাস্টার ক্রিয়েট করা শত্রু নিজেই সেলফ ডিস্ট্রাক্ট করে ফেলেছে। আর সমস্ত মুসিবত ডেকে আনা ব্লাড অ্যাবিস মাস্টার তো ব্যাটেল শুরুর আগেই পালিয়ে গিয়েছিল। রাগে পাগল শিয়ান ধ্বংসস্তূপের মধ্যে থেকে আমার বডি বের করল। আমি তোমার লাশের টুকরো টুকরো করে দেব। কিন্তু ঠিক সেই মুহূর্তে সে আমার মরার আগের হাসিটা দেখে ফেলল। তুমি মরার সময় হাসছিলে কেন? অন্যদিকে আমি আবার ফরবিডেন ল্যান্ড থেকে বাইরে এলাম। এবার সিস্টেম আমার ডেথকে এ র্যাঙ্ক স্কোর দিয়েছিল, আর আমার স্ট্রেংথ সোজা ড্র্যাগন ট্রান্সফরমেশন 8 রেলম পর্যন্ত পৌঁছে গেল। নতুন অ্যানসেস্টারকে দেখে লি জিয়ানজু বুঝতেই পারছিল না যে তার খুশি হওয়া উচিত নাকি দুঃখিত হওয়া। যদি তার আন্দাজ ঠিক হয়, তবে লিংজোয়া ওয়াজি অ্যানসেস্টার হয়তো আগেই মারা গেছেন। আমার পরের কথা তার আন্দাজটাকে কনফার্ম করে দিল। এরপর আমি আর সে মিলে আগের নিজেদেরই ভার্সনদের শ্রদ্ধাঞ্জলি জানাতে গেলাম। নিজেকেই শ্রদ্ধাঞ্জলি দেওয়াটা খুব অদ্ভুত একটা অনুভূতি ছিল। এরপর আমি ডিসাইড করলাম যে আমাকে আবার 10,000 সি কেভে যাওয়া উচিত। শত্রুর আমাদের সেক্টরের উপর অ্যাটাক করার ওয়েট করার চেয়ে বেটার ছিল যে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের খতম করে দেওয়া হোক। অ্যানসেস্টার, আপনি কি ফিরে আসবেন? আমি পেছনে ফিরে তাকালাম না, শুধু হাত নেড়ে বললাম, আমি ফিরব। এই বলে আমি এক পা এগিয়ে গেলাম আর গায়েব হয়ে গেলাম। এরই মধ্যে তিয়ানোয়া সিটিতে 10,000 সি কেভের ভেঙে পড়ার খবর পুরো রিজিয়নে ছড়িয়ে পড়েছিল। শহরে অনেক ফ্রি কাল্টিভেটার্সরা চলে এসেছিল, যারা লুট আর অপরচুনিটিজ নিতে এসেছিল। কিছুক্ষণ পরেই 10,000 সি কেভের ভেতরে সব জায়গায় ব্যাটলস হতে শুরু করল। শি ব্রাদার্স খুব রাগে ছিল, কিন্তু কিছু করতে পারছিল না। আগের ব্যাটেলে তারা খুব খারাপভাবে ইনজার্ড হয়ে গেছিল, আর সেক্ট মাস্টারও নিজের উন্ডস হিল করার জন্য পুনরায় সেক্লুডেড কাল্টিভেশনে চলে গেছিল। কারেন্ট সিচুয়েশনকে সামলানোর জন্য তারা সেক্ট ফরবিডেন ল্যান্ডে সিল্ড মনস্টারকে রিলিজ করার প্ল্যান বানালো। কিন্তু সিল খোলার আগেই আমি 10,000 সি কেভের ভেতরে ঢুকে পড়লাম। আমার হাতে উইন্ড আর থান্ডারের পাওয়ার চমকাচ্ছিল। ড্র্যাগন ট্রান্সফরমেশন 8th হেভেনের কাল্টিভেশন পুরোপুরি ফেটে পড়ল, আর একের পর এক টেরিফাইং ফেনোমিনান অ্যাট্যাক্স সোজা শিয়ানের সেক্লুডেড কাল্টিভেশন এরিয়াতে আছড়ে পড়তে লাগল। আমাকে অ্যাট্যাক করতে দেখে যে ফ্রি কাল্টিভেটার্সরা আগে শুধু দেখছিল, তারাও সঙ্গে সঙ্গে ব্যাটেলে ঝাঁপিয়ে পড়ল। সবার ভয় ছিল যদি দেরি হয়, তবে অপরচুনিটিজ আর ট্রেজার্স অন্য কেউ লুটে নেবে। শি ব্রাদার্স আর এল্ডার্সরা পুরো জান লাগিয়ে ডিফেন্স মেনটেন করার চেষ্টা করল, কিন্তু তাড়াহুড়ো করে বানানো সেক্ট প্রোটেকশন ফরমেশন পলকের মধ্যে ভেঙে গেল। শিয়ানের সেক্লুডেড কাল্টিভেশন এরিয়াও ধসে পড়ল। তখনই শিয়ান হঠাৎ করে চোখ খুলল। ইমমর্টাল প্ল্যাটফর্ম রিয়ালম এক্সপার্টের টেরিফাইং অরা ফেটে পড়ল। একটা গভীর স্পিরিচুয়াল এনার্জি আমার উইন্ড ফেনোমেননের সাথে ধাক্কা খেল, আর 10,000 সি কেভকে ওই ডিভাস্টেটিং অ্যাট্যাক থেকে বাঁচিয়ে নিল। কিন্তু হিলিংয়ের মাঝখানে ডিস্টার্ব হওয়ার কারণে শিয়ানের ইঞ্জুরিজ আরও সিরিয়াস হয়ে গেল।
তার কাল্টিভেশন ধীরে ধীরে ড্র্যাগন ট্রান্সফরমেশন পিকের দিকে নামতে শুরু করল। এটা দেখে আমার মন খুশিতে ভরে গেল। আমি পুনরায় আরও একটা উইন্ড থান্ডার অ্যাটাক চালিয়ে দিলাম। এবার কোনো মতে অ্যাটাক আটকানোর পর শিয়ান পুরোপুরি ভেঙে পড়ল। সে কয়েক পা পেছিয়ে গেল আর এক হাঁটু গেড়ে বসে পড়ল। আমি সঙ্গে সঙ্গে চিৎকার করে বললাম, এই ডেভিলকে আমি আটকাচ্ছি। তোমরা যদি 10,000 সি কেভের ট্রেজার্স চাও তবে এক্ষুনি গিয়ে লুটে নাও, ডেমন্সদের শেষ করো। একের পর এক চিৎকারের সাথে অনেক ফ্রি কাল্টিভেটার্সরা একসাথে ঝাঁপিয়ে পড়ল। ঠিক এই সময় 10,000 সি কেভের ভেতরে আরও দুটো ফিগার্স দেখতে পাওয়া গেল। এরা 9 নিদার অ্যালায়েন্সের এল্ডার্সরা ছিল, যারা সিচুয়েশন চেক করতে এসেছিল। যদিও 9 নিদার অ্যালায়েন্স 10,000 সি কেভের আপার সেক্ট ছিল, কিন্তু তারা বাঁচাতে আসেনি। তাদের প্ল্যান ইউজফুল ট্রেজার্স লুট করে নিয়ে যাওয়া ছিল। তারা ডিভাইন সেন্স ছড়ালো আর জলদি দেখে নিল যে শি ব্রাদার্স একটা ফরবিডেন এরিয়াতে লুকিয়ে পুরনো সিল খুলছে। যেই মাত্র সিল খুলল, এমন একটা ব্ল্যাক ফগ বাইরে বেরিয়ে এলো যা দেখে আত্মাও কেঁপে ওঠে। পলকের মধ্যে আশেপাশের সমস্ত কাল্টিভেটার্স মরে গেল। শি ব্রাদার্সও ওই মনস্টারের স্যাক্রিফাইসে পরিণত হল। অন্যদিকে আকাশে আমি আমার জান বাজি রাখিয়ে শিয়ানের ওপর অ্যাট্যাক করতে থাকলাম। শেষে একটা টেরিফাইং উইন্ড থান্ডার স্ট্রাইক তাকে সোজা মাটিতে পুঁতে দিল। ইমমর্টাল প্ল্যাটফর্ম রিয়ালম এক্সপার্টের অরার সঙ্গে সঙ্গে ব্ল্যাক ফগের অ্যাটেনশন টেনে নিল। যখন শিয়ান ঘুরে ব্ল্যাক ফগের দিকে তাকালো, ততক্ষণে দেরি হয়ে গেছিল। গুরুতরভাবে ইনজার্ড হওয়ার কারণে সে ব্ল্যাক ফগকে রেজিস্ট্যান্স করতে পারল না। পরের সেকেন্ডেই ওই স্ট্রেঞ্জ ব্ল্যাক ফগ তার শরীরের ভেতর ঢুকে পড়ল। লিংদাওয়াজি, এটা ভেবো না যে তুমি জিতে গেছ। 9 নিদার অ্যালায়েন্সের ওপরেও এখনও 9 নিদার অ্যালায়েন্স আছে। তুমি আর আমি দুজনেই শুধু পিঁপড়ে। এই বলে মাটির নিচ থেকে প্রচুর ব্ল্যাক স্মোক ফেটে বেরোল। অনেক ফ্রি কাল্টিভেটার্স যারা পালাতে পারল না, তারা সঙ্গে সঙ্গে ওই ব্ল্যাক ফগের শিকার হল। শুধু একটুখানি ব্ল্যাক ফগ টাচ হতেই লোকেরা ওখানেই মরছিল। কয়েক পলকে পুরো মাটি চিৎকার আর লাশে ভরে গেল। বুড়ো মানুষ, তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে। আমার সামনে মাথা নত করো। আমি তোমাকে এন্ডলেস লাইফ স্প্যান দিতে পারি। আমি এই নতুন এনিমিকে দেখে আমার মন এক্সাইটমেন্টে ভরে গেল, কারণ আমার মনে হল যে পাওয়ার আমাকে ইনফাইনাইট রিভাইভাল দেয় সেটা এই ডেমন্সদের একদম অপোজিট নেচারের। যদি আমি এই ডেমন্সদের মেরে ফেলি তাহলে সিস্টেম রেটিং পাক্কা অনেক হাই পাব। এটা ভেবে আমার চোখ চকচক করে উঠল। আমি মুচকি হেসে বললাম, এন্ডলেস লাইফ স্প্যানে আমার কোনো ইন্টারেস্ট নেই। এই বলে আমি আবার উইন্ড আর থান্ডার গ্যাদার করলাম আর একাই ব্ল্যাক ফগ দিয়ে ঘেরা ডেমনটির দিকে চার্জ করে গেলাম। নিচে দৌড়ে পালানো ফ্রি কাল্টিভেটার্সরা এই দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়ল। ফার্স্ট মাউন্টেন সেক্টর অ্যানসেস্টার লিংদাওয়াজি, আপনার ঋণ আমরা কখনো ভুলব না। হিউম্যান আর ডেমন্স কখনো একসাথে থাকতে পারে না। লিংদাওয়াজি আজ সত্যিই হিউম্যানিটির হিরো। আজ থেকে আমি ফার্স্ট মাউন্টেন সেক্টর ডিসাইপেল হব। ফার্স্ট মাউন্টেন সেক্টর শত্রু আমার শত্রু। এর জন্য যদি 9 নিদার অ্যালায়েন্সকেও অফেন্ড করতে হয়, আমাদের কোনো পরোয়া নেই। যখন ডেমন দেখল যে এতগুলো ফ্রি কাল্টিভেটার্স নিজেদের ফার্স্ট মাউন্টেন সেক্টে জয়েন করার অ্যানাউন্সমেন্ট করছে, তখন তার মুখের হাসি ধীরে ধীরে জমে গেল। সে হিউম্যান এক্সপার্টসদের এত ভয় পেত না। তার ভয় ছিল এই মানুষগুলোর সেই জেদকে, যারা মৃত্যুকে ভয় পায় না। এক ব্যাচ মারা যাওয়ার পর অন্য ব্যাচ চলে আসত। এভাবেই চলতে থাকলে ডেমন রেস কখনো শান্তিতে থাকতে পারবে না। এখন সামনে দাঁড়িয়ে থাকা আমি অলরেডি হিউম্যানিটির হিরো হয়ে গেছিলাম। ডেমন সঙ্গে সঙ্গে ডিসাইড করল যে যাই প্রাইজ দিতে হোক না কেন, সে আমাকে পজেস করবে। কারণ যতক্ষণ না আমার মতো কোর ফিগারকে শেষ করা হচ্ছে, ততক্ষণ এই হিউম্যানসরা ডেমন রেসের আসল ভয় কখনো বুঝবে না। এটা ভেবে ডেমন অর্ডার দিল। ব্যাটেলফিল্ডের সমস্ত ব্ল্যাক ফগ কোনো পরোয়া না করে আমার দিকে ধেয়ে আসতে লাগল। আর আমিও বুঝে নিলাম যে সঠিক সময় চলে এসেছে। আমি আর কিছু না লুকিয়ে সোজা সেলফ ডিস্ট্রাকশন অ্যাক্টিভেট করে দিলাম। আকাশ কাঁপিয়ে দেওয়া একটা ভয়ানক এক্সপ্লোশনের আওয়াজ গুমড়ে উঠল। নিচে ব্যাটেল দেখতে থাকা ফ্রি কাল্টিভেটার্সদের চোখ জলে ভরে এসেছিল। সিনিয়র লিংদাওয়াজি নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছেন। এরপর যে ফ্রি কাল্টিভেটার্সদের আমি বাঁচিয়েছিলাম, তারা সবাই ফার্স্ট মাউন্টেন সেক্টর দিকে বেরিয়ে পড়ল। নতুন ডিসাইপলস হিসেবে তারা সেক্টকে পুনরায় রিবিল্ড করতে শুরু করল। অন্যদিকে আমি আবার ফরবিডেন ল্যান্ড থেকে বাইরে এলাম। এবার ডেথ রেটিং A+ পর্যন্ত পৌঁছে গেছিল, আর আমার কাল্টিভেশনও আরও বেড়ে ইমমর্টাল প্ল্যাটফর্ম ফার্স্ট লেয়ার পর্যন্ত চলে এসেছিল। আরও একজন অ্যানসেস্টারকে জেগে উঠতে দেখে লি জিয়াংজু নিজের কাজ ছেড়ে সঙ্গে সঙ্গে আমার সাথে দেখা করতে এলো। তার ভয় ছিল যে 1 সেকেন্ডও যদি লেট হয় তাহলে হয়তো আমাকে দেখার সুযোগই পাবে না, কারণ আগের অনেক অ্যানসেস্টার এক মুহূর্তের জন্য ফরবিডেন ল্যান্ড থেকে বেরিয়ে এসেছিলেন, আর পরের মুহূর্তেই তাদের মৃত্যুর খবর চলে এসেছিল। এখন আমাকে দেখে তার মনে আবার গিল্ট বা অপরাধ বোধ ভরে গেল। আমি যদি ওই সময় অ্যানসেস্টারদের কাছে সাহায্য চাইতে না আসতাম,
তাহলে হয়তো তারা সবাই একে একে মারা যেতেন না। আমি তার চোখে বিষণ্ণতা দেখলাম এবং তার মাথায় হাত বুলিয়ে বললাম, দুঃখ পেও না। কামলি লিংওয়াজি আর লিংদাবাজি দুজনেই নিজের নিজের জায়গায় ঠিকভাবেই মারা গেছেন। এখন সবচেয়ে জরুরি বিষয় হল বাইরের শত্রুদের হাত থেকে সেক্টকে বাঁচানো। এটা বলতেই আমার শিয়ানের মৃত্যুর আগের ওয়ার্নিংয়ের কথা মনে পড়ে গেল। আমার জানা মতে নাইন নিদার অ্যালায়েন্স কোনো সেক্ট ছিল না, ওটা 10-12টা সেক্ট দিয়ে তৈরি হওয়া একটা জয়েন্ট অ্যালায়েন্স ছিল। এমন ফোর্স যদি আমাদের দরজা পর্যন্ত চলে আসে তাহলে শুধু আমার ইমমর্টাল বডি যথেষ্ট হবে না, কারণ এখন ফার্স্ট মাউন্টেন সেক্টে শুধু আমি আর লি জিয়াংজুই ছিলাম না, অনেক নতুন ডিসাইপলসও চলে এসেছিল যারা সেক্ট রিবিল্ড করতে এসেছিল। আমি যদি সবাইকে সেফ রাখতে চাই তাহলে শুধু স্ট্রেংথ বাড়ানোই নয়, পাওয়ারফুল ডিফেন্সও তৈরি করতে হবে। এটা ভেবে আমি এক মুহূর্তও নষ্ট করলাম না এবং সঙ্গে সঙ্গে তিয়ানুয়া সিটিতে গিয়ে ইনফরমেশন গ্যাদার করতে লাগলাম। পেয়ে গেছি তোমাদের। এরপর আমি লাইটনিং স্পিডে নাইন নিদার অ্যালায়েন্সের দুটো সাব অর্ডিনেট সেক্টকে মিটিয়ে দিলাম। স্পিরিট ব্রিলিয়েন্ট সেক্টে পুরনো শত্রু ব্লাড অ্যাবিস মাস্টার লুকিয়েছিল আর এক্সকুইজিট সেক্টে 10,000 সি কেফের বেঁচে থাকা লোকেরা লুকিয়েছিল। যখন নাইন নিদার অ্যালায়েন্সের অন্যান্য মেম্বাররা এই খবর শুনল তখন সবার গায়ে লোম কাড়া হয়ে গেল। অ্যালায়েন্সের রুলস স্ট্রিক্ট না হলে অনেক সেক্ট মাস্টাররা সঙ্গে সঙ্গে নাইন নিদার অ্যালায়েন্স ছেড়ে দিত। এসব করার পর আমি আবার সেক্টে ফিরে এলাম এবং সেক্টের বাইরে বেশ কয়েকটা পাওয়ারফুল ফরমেশন সেট করে দিলাম। অন্যদিকে লাখ লাখ মাইল দূরে একটা ফ্লাইং শিপে সেক্লুডেড কাল্টিভেশনে বসে থাকা নাইন নিদার অ্যালায়েন্সের লিডার লি জিওয়ান একটা ফ্যান্টম প্রজেকশনের থ্রু সব কমান্ড করছিল। অ্যালায়েন্সের অথরিটি এস্টাবলিশ করার জন্য সে অ্যালায়েন্সের সমস্ত এক্সপার্টসদের একসাথে পাঠিয়ে দিল। টার্গেট ছিল ফার্স্ট মাউন্টেন সেক্ট। এই ব্যাটেলে সে শুধু ফার্স্ট মাউন্টেন সেক্টকেই মেটাতে চাইছিল না, সে আশেপাশের হাজার হাজার মাইল এরিয়াতে একটাও জ্যান্ত মুরগি বা কুকুর পর্যন্ত ছাড়তে চাইছিল না। অর্ডার পেতেই নাইন নিদার অ্যালায়েন্সের জয়েন্ট আর্মি তিয়ালমুয়া সিটির দিকে মার্চ করতে শুরু করল। সবার প্রথমে অ্যালায়েন্স দুজন ভ্যানগার্ড জেনারেল পাঠাল, ব্ল্যাক ওয়াটার শানসু আর নিদার স্প্রিং অ্যানসেস্টার। দুজনেরই কাল্টিভেশন ইমমর্টাল প্ল্যাটফর্ম ফার্স্ট হেভেনে ছিল। আমার নতুন বডি ডেংফিং দাউজুনের কাছেও ফেনোমেনন পাওয়ার ছিল, কিন্তু এই লেভেলে একসঙ্গে দুজনের সাথে ফাইট করা খুব মুশকিল ছিল। এটা বুঝতেই আমি কোনো হেজিটেট না করে ওদের সামনে টেলিপোর্ট করলাম আর সোজা সেলফ ডিস্ট্রাকশন অ্যাক্টিভেট করে দিলাম। এটা দেখেই দুজনের মুখ বদলে গেল। পাগল লোক! দুজনের সঙ্গে সঙ্গে দূরে পালাতে লাগলো। যেমন যেমন এক্সপ্লোশন ফেনোমেননের এরিয়া বাড়তে লাগলো, আকাশের সমস্ত ওয়ারশিপস তার আলোয় ডুবে গেল। নিচে মাটিতে ফ্রি কাল্টিভেটররা আমার সিগন্যাল পেয়ে গেল। সঙ্গে সঙ্গে তারা ওই সমস্ত ওয়েপন্স অ্যাক্টিভেট করে দিল যা আমি আগে সেট করেছিলাম। লাখ লাখ স্পিরিচুয়াল লাইটস মিসাইলের মতো নাইন নিদার অ্যালায়েন্সের ওয়ারশিপসের ওপর আঁচড়ে পড়ল। ওপর থেকে আমার সেলফ ডিস্ট্রাকশন আর নিচে থেকে ওয়েপন্স বম্বার্ডমেন্ট। দুই দিক থেকে আসা অ্যাট্যাক্স শুধু কাউন্টলেস ওয়ারশিপসই ধ্বংস করে দিল না, বরং ব্ল্যাক ওয়াটার সঞ্জু আর অন্যদের পালানো রাস্তাও ব্লক করে দিল। দুজনের চোখ ছানা বড়া হয়ে গেল। ব্যাটেলের আগে তারা ফার্স্ট মাউন্টেন সেক্টের ফাইটিং স্টাইল ডিটেলে ইনভেস্টিগেট করেছিল। তারা জানত যে আমি মরার আগে সেলফ ডিস্ট্রাকশন করি। এই মুভকে কাউন্টার করার জন্য তারা স্পেশালি ট্রেজার্স নিয়ে এসেছিল, কিন্তু কেউ ভাবেনি যে আমি ব্যাটেল শুরু হতেই নিজেকে উড়িয়ে দেব। ওয়ারশিপসের নাইন নিবার অ্যালায়েন্সের ডিসাইপেলরা মিলে এক্সপ্লোশন আটকানোর চেষ্টা করল, কিন্তু পরের সেকেন্ডেই চারদিকে চিৎকার গুমুড়ে উঠল। দুজন ভ্যানগার্ড অ্যানসেস্টার্স খুব খারাপভাবে ইনজর্ড হয়ে গেল। 3,000 ওয়ারশিপসের মধ্যে মাত্র 100রও কম বেঁচে ছিল। এক্সপ্লোশন শেষ হবার পর নিদার স্প্রিং অ্যানসেস্টার আর ব্ল্যাক ওয়াটার সঞ্জু রাগে দাঁত কিটমিট করতে লাগল। এই ব্যাটেল জিতেও তারা এত খারাপ অবস্থায় পৌঁছে গিয়েছিল। এরপর দুজনে নিজেদের ইনজোর্ড বডিজ টেনে হিঁচড়ে ফার্স্ট মাউন্টেন সেক্টের ভেতরে নামল। যদি ওই বুড়ো মনস্টারকে না মারতে পারি তবে তোমাদের মতো পিঁপড়েদেরই স্যাক্রিফাইস বানিয়ে দিই। সবেমাত্র ড্র্যাগন ট্রান্সফরমেশন রেলমে এন্টার হওয়া লি জিয়ানচু ওদের সামনে এসে দাঁড়াল। সে ফরবিডেন ল্যান্ডের জন্য শুধু কয়েক সেকেন্ড কিনতে চাইছিল, কারণ সে জানত যে সবকিছু নর্মাল থাকলে একজন নতুন অ্যানসেস্টার আবার জেগে উঠবে। যেই মাত্র এই চিন্তা তার মাথায় এলো, ফরবিডেন ল্যান্ডের ভেতর থেকে একটা ইনভিজিবল প্রেশার ফেটে বেরোল। আমি ফরবিডেন ল্যান্ড থেকে বাইরে এলাম আর নিজের বডির চেঞ্জেস ফিল করতে লাগলাম, কারণ এবার আমি সেলফ ডিস্ট্রাকশন খুব ক্যাজুয়ালি করেছিলাম, তাই ডেথ রেটিং শুধু B+ পেয়েছিলাম। কাল্টিভেশনও শুধু একটুখানিই বেড়েছিল, কিন্তু তবুও নিদার স্প্রিং অ্যানসেস্টার আর অন্য লোকেরা কেঁপে উঠল। আগে তারা শুধু শুনে এসেছিল যে ফার্স্ট মাউন্টেন সেক্টের অ্যানসেস্টাররা কখনো শেষ হয় না, আজ তারা নিজের চোখে দেখে নিল। যখন আমি আমার নাম শান্ডিংজি বললাম, দুজনের মন ডুবে গেল। ফার্স্ট মাউন্টেন সেক্টের জেনারেশনস অনুযায়ী দেখলে আমার সামনে র্যাঙ্ক ডেংফিং দাউজুনের চেয়েও ওপরে ছিল। যদি ডিরেক্টলি ফাইট হয় তবে জেতার চান্স খুব কম ছিল। এটা বুঝে নিদার স্প্রিং অ্যানসেস্টার একটা রেসপেক্টফুল স্যালিউট দিল আর মুচকি হেসে বলল,
বুদ্ধিমান মানুষ সময় মতো সঠিক ডিসিশন নেয়। যদি আপনি 9 নিদার অ্যালায়েন্স জয়েন করে নেন, তবে অ্যালায়েন্স আপনাকে 1000 ইয়ার লাইফ স্প্যান ফ্রুটস দেবে। আপনার লাইফ স্প্যান বেড়ে যাবে। ভবিষ্যতে আপনি গ্রেট কাল্টিভেটর হতে পারবেন, সেন্ট রেলম ক্রস করতে পারবেন, হয়তো কোয়াসি এম্পেরার পর্যন্তও পৌঁছে যেতে পারেন। ওর কথা শুনে আমি কোনো জবাব দিলাম না। আমি সোজা ফরবিডেন আল্টিমেট টেকনিক রিলিজ করে দিলাম, বুদ্ধা লাইট ইলুমিনেটস। দুজন লোক নিজেদের লাইফ সেভিং ট্রেজার্স বের করতেও পারেনি যে তাদের অলরেডি ইনজর্ড বডিজ ওই টেরিফাইং হোলি লাইটে পুড়ে কয়লা হয়ে গেল। আশেপাশে আর কোনো এনিমি না দেখে আমি শান্ত হয়ে ব্রিডিং রেগুলেট করলাম আর রিফাইনিং শুরু করে দিলাম। যেখন থেকে আমি ফার্স্ট মাউন্টেন সেক্টর বদলা নেওয়ার জন্য মাউন্টেন থেকে বেরিয়েছিলাম, তেখন থেকে আমি হাজারো নয় বরং লাখো এনিমিজ মেরে দিয়েছিলাম। এমনি এমনি তাদের সোলস ওয়েস্ট হয়ে যাওয়া খুব আফসোসের ব্যাপার ছিল। ভালোই হলো যে আমার এবার নতুন বডি শান্ডিংজি আর্টিফ্যাক্টস রিফাইন করায় সবচেয়ে স্কিল্ড ছিল। তাই আমি ডিসাইড করলাম যে ফার্স্ট মাউন্টেন সেক্টরের জন্য একটা ডিভাইন ট্রেজার বানানো হোক। সবার সামনে একটা কালো ধোঁয়ায় ঘেরা ফ্ল্যাগ আমার হাতে ধীরে ধীরে শেপ নিতে লাগল। শেষে আমি ব্ল্যাক ওয়াটার সুঞ্জু আর নিদার স্প্রিং অ্যানসেস্টারের সোলসও ওর মধ্যে ঢেলে দিলাম। একটা যন্ত্রণাদায়ক চিৎকার গুমড়ে উঠল। এর নাম হবে হিউম্যান এম্পেরার ফ্ল্যাগ। অন্যদিকে 9 নিদার অ্যালায়েন্সের মেইন ওয়ারশিপে যখন অ্যালায়েন্স লিডার লি জু জানতে পারল যে দুজন ভ্যানগার্ড মারা গেছে, তার মুখ বদলে গেল। একটা ছোট্ট মাউন্টেন সেক্ট এত ট্রাভেলসাম কিভাবে হতে পারে? সে সঙ্গে সঙ্গে আরও ম্যান পাওয়ার পাঠালো। সুনজি ম্যাডাম আর তিয়েনচু ম্যাডামকে অর্ডার দেওয়া হলো যেন তারা 10 জন নতুন ইমর্টাল প্ল্যাটফর্ম এল্ডার্সদের সাথে ব্যাটেলে জয়েন করে। এদিকে রিফাইনিং শেষ করার পর আমি কিছুক্ষণ রেস্ট নিলাম আর হিউম্যান এম্পেরার ফ্ল্যাগ নিয়ে আকাশে পৌঁছে গেলাম। ততক্ষণে সুনজি ম্যাডাম আর তিয়েনচু ম্যাডামও ব্যাটলফিল্ডে চলে এসেছিল। তারা আমার কাল্টিভেশন দেখল, যা শুধু ইমর্টাল প্ল্যাটফর্ম ফার্স্ট হেভেন ইনিশিয়াল স্টেজে ছিল। দুজনে একে অপরের দিকে তাকালো। তারা খুব কনফিউজ ছিল। ব্ল্যাক ওয়াটার আর নিদার স্প্রিং দুজনেই ইমর্টাল প্ল্যাটফর্ম বেস ফার্স্ট হেভেন মিড স্টেজে ছিল। তাহলে তাদের আমার মতো ইনিশিয়াল স্টেজ কাল্টিভেটর কিভাবে মেরে দিল? সুনজি ম্যাডাম বেশি ভাবল না আর সোজা আমার উপর অ্যাটাক করে দিল। আমি একদম শান্ত থাকলাম। আমি হিউম্যান এম্পেরার ফ্ল্যাগ অ্যাক্টিভেট করলাম। কালো ধোঁয়ার ভেতর ধীরে ধীরে দুটো হিউম্যান ফিগার্স তৈরি হতে লাগল। যখন সুনজি ম্যাডাম ওই দুজনের মুখ দেখল, তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। আমি সত্যি 9 নিদার অ্যালায়েন্সের এক্সপার্টসদের রিফাইন করে নিজের পাপেট বানিয়ে ফেলেছিলাম। কিন্তু এখন পিছিয়ে আসা অনেক দেরি হয়ে গিয়েছিল। আমার অর্ডারে কমপ্লিটলি রিফাইন্ড ব্ল্যাক ওয়াটার আর নিদার স্প্রিং তার দিকে প্রাণঘাতী মেজাজে দৌড়ে গেল। সুনজি ম্যাডাম সঙ্গে সঙ্গে বুঝতে পারল যে তার কাছে জেতার কোনো চান্স নেই। সে তড়িঘড়ি পেছনে দাঁড়িয়ে থাকা তিয়েনচু ম্যাডামের উদ্দেশ্যে চিৎকার করে উঠল, আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে নিয়ে চলো। কিন্তু যেমনই সে ঘুরে তাকালো, তিয়েনচু ম্যাডাম ততক্ষণে পালিয়ে গেছে। আমি ওই মোমেন্টের ফায়দা উঠালাম আর এক স্ট্রাইকে সুনজি ম্যাডামকে মেরে ফেললাম। তার সোলকেও হিউম্যান এম্পেরার ফ্ল্যাগের ভেতর টেনে নেওয়া হলো। এটা দেখে বাকি বেঁচে থাকা 10 জন ইমর্টাল প্ল্যাটফর্ম এল্ডার্স ভয়ের চোটে চারদিকে পালাতে লাগল। কিন্তু তাদের স্পিড ব্ল্যাক ওয়াটার আর নিদার স্প্রিংয়ের সামনে কিছুই ছিল না। শেষে সবাইকে ধরে হিউম্যান এম্পেরার ফ্ল্যাগে সিল করে দেওয়া হলো। এখন আমার কাছে এতগুলো পাওয়ারফুল সোলস ছিল যে আমার 9 নিদার অ্যালায়েন্সকে হারানোর পুরো কনফিডেন্স চলে এলো। কিন্তু তখনই আমার মাথায় জোরে চক্কর দিতে লাগলো। মনে হচ্ছিল হিউম্যান এম্পেরার ফ্ল্যাগ কন্ট্রোল করতে গিয়ে লাইফ স্প্যান অনেক বেশি কনজিউম হয়ে যাচ্ছিল। এই বডি হয়তো সেলফ ডিস্ট্রাকশন পর্যন্ত সার্ভাইভ করবে না আর ন্যাচারালি মারা যাবে। এ কথা ভেবে আমি শান্তিতে মাটিতে নামলাম আর লি জিয়ানচুকে আমার লাস্ট ইনস্ট্রাকশনস দিতে লাগলাম। এই হিউম্যান এম্পেরার ফ্ল্যাগ ভবিষ্যতে ফার্স্ট মাউন্টেন সেক্টর সুপ্রিম ইম্পিরিয়াল ওয়েপন হবে। এখন এর নিজের কনশাসনেসও চলে এসেছে। যেমনই আমার ডেথ হবে, এটা নিজে থেকেই ফার্স্ট মাউন্টেন সেক্টে ফিরে যাবে। তাই ফিউচারে যদি তোমরা হিউম্যান এম্পেরার ফ্ল্যাগ দেখো, তবে ভয় পেও না। লি জিয়ানচু সিরিয়াস এক্সপ্রেশনের সাথে মাথা নাড়ল। কিন্তু যখন সে পুনরায় আমার দিকে তাকালো, ততক্ষণে আমার শ্বাস থেমে গিয়েছিল। মাটিতে পুঁতে রাখা ওই কালো ফ্ল্যাগটিকে দেখে ডিসাইপেলরা খুব কনফিউজড হয়ে গেল। লি জিয়ানচু সিরিয়াস মুখ করে এক্সপ্লেন করল, অ্যানসেস্টার শান্ডিংজি বলেছিলেন না এটা হিউম্যান এম্পেরার ফ্ল্যাগ? পুরনো সময়ে হিউম্যান এম্পেরার ব্ল্যাক কালারকে সবচেয়ে সুপ্রিম মনে করতেন। তাই এটা ব্ল্যাক হওয়াটা একদম ন্যাচারাল। আচ্ছা, তো এই ব্যাপার। বাহ, অ্যানসেস্টার কত নলেজেবল। ফ্ল্যাগের কালার পর্যন্ত কত ম্যাজেস্টিক চুজ করেছেন। ব্ল্যাক হিউম্যান এম্পেরার কত ডমিনারিং লাগে। এরপর আমি আবার ফরবিডেন ল্যান্ড থেকে বাইরে এলাম। এবার আমার কাল্টিভেশন ইমর্টাল প্ল্যাটফর্ম সেকেন্ড হেভেন পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এখন আমার স্ট্রেংথ আর হিউম্যান এম্পেরার ফ্ল্যাগ মিলে এতটাই পাওয়ারফুল হয়ে গিয়েছিল যে আমার 9 নিদার অ্যালায়েন্সকে ভয় পাওয়ার কোনো দরকার ছিল না। এখন ডিফেন্সের সময় শেষ, এবার কাউন্টার অ্যাটাকের সময় ছিল। আমি সোজা টেলিপোর্ট করে 9 নিদার অ্যালায়েন্সের মেইন ওয়ারশিপে এন্ট্রি মারলাম। তারপর হিউম্যান এম্পেরার ফ্ল্যাগের সোলস রিলিজ করে লি জুর ওপর অ্যাটাক করে দিলাম। সিচুয়েশন দেখেই লি জু সঙ্গে সঙ্গে তার সমস্ত এক্সপার্টসদের ডিফেন্সের অর্ডার দিল আর নিজে আমার দিকে চার্জ করল।
আমার কাল্টিভেশন তার চেয়ে একটু হায়ার ছিল, তাই আমি খুব ইজিলি ওকে সাপ্রেস করে দিলাম। এরপর আমি একটা হ্যান্ড সিল বানালাম আর হেভেনলি পানিশমেন্টকে ডাকলাম। আকাশ থেকে টেরিফাইং ডিভাইন লাইটনিং পড়ে সোজা লিজুকে আঘাত করল। কিন্তু পরের সেকেন্ডেই তার শরীরে বেশ কিছু গ্লোয়িং রুনস চমকাতে লাগল। তারপর একটা কোয়াসি এম্পেরার সোল প্রজেকশন তার সামনে ভেসে উঠল। আমার অ্যাট্যাক সেই মুহূর্তেই হাওয়ায় গায়েব হয়ে গেল। ওই সোল প্রজেকশন সোজা লিজুর শরীরে মার্জ হয়ে গেল। এরপর সে হাওয়ায় হাত বাড়ালো আর আমাকে সোজা আকাশে ফ্রিজ করে দিল। ছোট ছেলে, আগে আমাকে বলো ফার্স্ট মাউন্টেন সেক্টের সুপ্রিম ইম্পিরিয়াল ওয়েপন হাউটিয়ান মিরর কোথায়? আমি ঠান্ডা হাসির সাথে বললাম, যদি হাউটিয়ান মিরর আমার কাছে থাকতো তবে আমি আগেই তোমার মতো বুড়োকে উড়িয়ে দিতাম। আমার কথা শুনে কোয়াসি এম্পেরর জোরে হাসতে লাগল। অনেক বছর পর কেউ আমার সাথে এভাবে কথা বলার সাহস দেখালো। তুমি প্রথম মানুষ। আমি মুচকি হেসে জবাব দিলাম, চিন্তা করো না, ভবিষ্যতে এরকম আরও অনেক পাবে। আমার মুখে একটা খোলাখুলি হাসি ফুটে উঠল আর আমি সোজা সেলফ ডিস্ট্রাকশন অ্যাক্টিভেট করে দিলাম। কিন্তু কোয়াসি এম্পেরারের ডোমেনের ভেতর আমার সেলফ ডিস্ট্রাকশন সামান্য ডিস্টারবেন্সও তৈরি করতে পারল না। এই পিঁপড়ে সত্যিটা বলতে চায় না, তাহলে আমি নিজেই সার্চ করে নিচ্ছি। সে সঙ্গে সঙ্গে একটা টেরিফাইং ডিভাইন সেন্স ফার্স্ট মাউন্টেন সেক্টের দিকে পাঠালো। কিন্তু পরের সেকেন্ডেই কোয়াসি এম্পেরর নিজেই স্ট্যান্ড হয়ে গেল। এ কি, ফরবিডেন ল্যান্ডের ভেতর হঠাৎ করে আরও একজন মানুষ কিভাবে চলে এলো? অন্যদিকে আমি আবার ফরবিডেন ল্যান্ড থেকে বাইরে এলাম। এবার কোয়াসি এম্পেররের হাতে মারার কারণে আমি এস গ্রেড রেটিং পেয়েছিলাম। আমার কাল্টিভেশন ডিরেক্টলি গ্রেড পাওয়ার 6th লেভেল পর্যন্ত পৌঁছে গেল। যদিও এই স্ট্রেংথ এখনও কোয়াসি এম্পেররের সামনে কিছুই ছিল না, কিন্তু আমি যদি লাগাতার মরতে থাকি তবে একদিন অবশ্যই কোয়াসি এম্পেররের চেয়েও স্ট্রং হয়ে যাব। এ কথা ভেবে আমি জোরে একটা চিৎকার মারলাম আর হিউম্যান এম্পেরর ফ্ল্যাগ উড়িয়ে উড়িয়ে সোজা আকাশের দিকে কোয়াসি এম্পেরর সোল প্রজেকশনের ওপর চার্জ করে দিলাম। কিন্তু